নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, যা করেই হোক সকলের তরে রাখিবেন সে জীবন। সকলে বলিল, আহা হা, করো কি নন্দলাল? নন্দ বলিল, বসিয়া বসিয়া রহিব কি চিরকাল? আমি না করিলে কে করিবে আজ উদ্ধার এই দেশ? তখন সকলে বলিল, তা বটে বেশ। তো একটা জিনিস ভাবতে পারেন যে আমি হঠাৎ করে দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত কবিতা নন্দলাল পাঠ করতে বসলাম কেন? তার কারণ আমরা জানি পরাধীন ভারতবর্ষে সে সময় যখন ভারতবর্ষ স্বাধীনতার জন্য লড়াই করছে, এই কবিতা কিন্তু লিখেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। অর্থাৎ এই কবিতার যে নন্দলাল, সেও কিন্তু ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কিন্তু পণ করে বসেছিল। কিন্তু আমাদের ভারতবর্ষে বা বাংলায় গত কিছুদিন থেকে আইন শৃঙ্খলার অবনতি যে জায়গায় পৌঁছেছে, তাতে একটা জিনিস স্পষ্ট যে পুলিশ কি নিরাপত্তা দিতে পারবে সাধারণ মানুষকে? বা এই পণ কি পুলিশ করে বসবে, নাকি তার জন্য আরও অপেক্ষা করতে হবে, নাকি আরও মানুষের জীবন দিতে হবে? তার কারণ সাধারণ মানুষের জীবন তো যাচ্ছেই, পাশাপাশি পুলিশও নিরাপদ নয়। অর্থাৎ পুলিশের অস্তিত্ব নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেই যাচ্ছে বারবার করে। ফলে স্বাভাবিকভাবেই অনেকগুলো প্রশ্ন উঠেই আসে যে পুলিশ আগামী দিনে সাধারণ মানুষকে কতটা নিরাপত্তা দিতে পারবে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে দেখে নিন আজকের এই প্রতিবেদন। গোয়ালপুকুরে গুলিবিদ্ধ 2 পুলিশ কর্মী, সরজমিনে তদন্তে রাজীব কুমার। দুষ্কৃতী দমনে কড়া বার্তা ডিজির, রাজ্যে ফের আক্রান্ত পুলিশ। আসামিদের নিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে আহত 2 পুলিশ কর্মী চিকিৎসাধীন হাসপাতালে। বুধবার ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া এলাকায়। ঘটনার পর থেকে তোলপাড় রাজ্য। ইতিমধ্যেই রাজ্য পুলিশের একাধিক পদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। বৃহস্পতিবার গোয়ালপুকুর কাণ্ডে গুলিবিদ্ধ পুলিশ কর্মীদের সঙ্গে নার্সিংহোমে দেখা করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। নার্সিংহোম থেকে বেরিয়ে দুষ্কৃতী দমনে কড়া বার্তা ডিজির, কোনো দুষ্কৃতী আমাদের ওপর গুলি চালালে আমরা 4 গুণ গুলি চালাবো। আমরা এতে সক্ষম এবং প্রশিক্ষিত। মন্তব্য রাজীব কুমারের। আমার বার্তা আছে, যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে, লোকদের সঙ্গে লোকদেরকে যেন ভালো করে ওরা থাকতে পারে, এই কাজে ব্যস্ত থাকে। কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। We are trained to fight this kind. We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. এটাই আমি বলতে চাইছি, and we'll deal with it very strongly. You will see this. ঘটনা 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও অধরা অভিযুক্ত সাজ্জাক আলম। তার খোঁজে জোর কদমে চলছে তল্লাশি। কিন্তু কে এই সাজ্জাক আলম? ঘটনার সূত্রপাত 2019 সালে। করণদিঘি থানা এলাকার বাসিন্দা সুবেশ দাস নামে এক পোল্ট্রি ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে উত্তর দিনাজপুর জেলা জুড়ে আন্দোলনে নামেন ব্যবসায়ীরা। পুলিশের হাতে গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত সাজ্জাক আলম। নির্দিষ্ট সময়ের ভেতরে চার্জশিট জমা দেয় পুলিশ। সাজ্জাককে জেলের ভেতরে রেখে চলছিল আদালতের কাজ। বুধবার তাকে হাজিরার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ইসলামপুর। সেখান থেকে ফেরার পথেই ঘটে বিপত্তি। কিভাবে সাজ্জাকের হাতে পৌঁছলো অস্ত্র? তাকে অস্ত্র সরবরাহ করলো কে? এত বড় প্ল্যান, অথচ পুলিশ কিছুই জানতে পারলো না। রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানির দাবি, ইসলামপুর আদালতের পুলিশ লকআপে থাকার সময় সাজ্জাকের সঙ্গে কেউ দেখা করতে আসে, আর সেই সময় লুকিয়ে চাদর মুড়িয়ে রিভলভার তার হাত পর্যন্ত পৌঁছয়। একই সুর শোনা গিয়েছে উত্তরবঙ্গের আইজির গলাতেও। পুলিশ ভেন্ডি, কিন্তু আর্মসটা যে পালো, আমার সন্দেহ হচ্ছে কোর্টের যে জিআর ফাইল আছে, জিআরে থাকে, ওখানে কেউ দেখতে গেছে, ওখানে দিয়েছে, মুড়ি টুড়ি দেয়, কাপড় দেয়, ওখানে কোনো রোকটোক নাই। এটা হতে পারে। ইতিমধ্যেই রায়গঞ্জ জেলা পুলিশ অভিযুক্ত সাজ্জাক আলমের খোঁজ দিতে পারলে 2 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে। একই সঙ্গে সাজ্জাককে সাহায্যকারী সন্দেহ উঠে আসছে গোয়ালপুকুরের বাসিন্দা আব্দুল হোসেনের নাম। তারও খোঁজে 2 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে পুলিশ প্রশাসন। জানা গিয়েছে বুধবার ইসলামপুর আদালত থেকে শুনানি শেষে পুলিশের বাসে করে রায়গঞ্জে ফিরিয়ে আনা হচ্ছিল 2 আসামিকে। গাড়ি পাঞ্জিপাড়ার কাছে পৌঁছতেই বাথরুমের জন্য পুলিশের গাড়ি থেকে নামে আসামিরা। সেই সময় আগ্নেয়াস্ত্র থেকেই সাজ্জাক আলম পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে জখম হন পুলিশ কর্মী নীলকান্ত সরকার এবং কনস্টেবল দেবেন বৈশ্য। খবর পেয়ে দ্রুত গোয়ালপুকুর থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় তদন্ত। পুলিশের ওপর হামলাকারী তথা আসামি সাজ্জাক আলম করণদিঘির বাসিন্দা।
পলাতক সাজ্জাকের খোঁজে গভীর রাত পর্যন্ত স্নিফার ডগ নিয়ে এলাকায় অভিযান চালায় পুলিশ, তবুও অধরা অভিযুক্ত। ইতিমধ্যেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। बात आएगा ही तो बाइक वाला ये बोल दिया कि बाइक लेकर के आओ। वो पीछे पीछे देख भी रहा है ना। हाँ मतलब चादर गिरा है ना। हाँ चादर गिरा। সাজ্জাক আলমের এমন কাণ্ডে হতভাগ গ্রামবাসীরাও। তারাও চাইছেন উপযুক্ত শাস্তি হোক সাজ্জাকের। আপনারা তো শাসক দলের অঞ্চল প্রেসিডেন্ট, আপনি কি বলবেন এই ঘটনা নিয়ে? এই ঘটনা নিয়ে দেখেন, ঘটনাটা ঘটেছে হঠাৎ করে, হঠাৎ ঘটনা ঘটেছে। মানুষও সক্রিয় ছিল না, মানুষও বুঝতে পারেনি যে ঘটনাটা কি হলো। এখন গুলি মেরে এএসআইকে একটা গুলি মেরেছে, দুটা মেরেছে কনস্টেবলকে, গুলি মেরে আসামি পালিয়ে গেছে। তো মানুষ তো বুঝতে পারেনি যে ঘটনাটা কি ঘটছে, তার জন্য না তো সেখানেই ধরা যাবে। হ্যাঁ, কোনো বাইক টাইক কোনো গাড়ি টাড়ি মানুষের হাতে থাকলে পরে সঙ্গে সঙ্গে ধরা যেত, সে পালিয়ে গেছে। কিন্তু পুলিশ তো বসে নাই, পুলিশ তো রাত থেকেই মানে সক্রিয়, খুঁজে ওকে বের করবেই, ধরবেই। আচ্ছা কি হয়েছিল কালকে, কখন হয়েছিল ঘটনাটা? কালকে 4:39 একটা ফায়ারি হয়। তো আমরা তো এখানেই ছিলাম 4-5 জন। তো আমরা দেখলাম যে ফায়ারি কিসের হচ্ছে, দেখলাম যে দুটো কনস্টেবল, একটা এসআই একটা কনস্টেবল, পরে জানতে পারলাম যে একটা এসআই আর একটা কনস্টেবল, দুজনকে 3 রাউন্ড ফায়ার লাগছে, মানে এসআইকে 2 রাউন্ড আর কনস্টেবলকে 1 রাউন্ড। সে পরে জানা গেল যে ইসলামপুর থেকে একটা আসামি নিয়ে যাচ্ছিল রায়গঞ্জের উদ্দেশ্যে। তার মধ্যে পেশাব করার নামে ও দাঁড় করতে বলে, পেশাব করার জন্য নামায়। এর মধ্যে ও এসআইকে 2 রাউন্ড গুলি করে আর কনস্টেবলকে 1 রাউন্ড গুলি করে। সে আমরা যখন আওয়াজ পেয়ে আমরা দেখলাম যে কী হচ্ছে, তারপর রোডে যখন দেখি যে দুজনই রাস্তার মধ্যে পড়ে আছে রোডে। তারপরে আমরা তাড়াতাড়ি যেতে পারলাম না, কারণ যে ফায়ার হচ্ছে। তারপরে ফায়ারটা বন্ধ হওয়ার পর আমরা সব ছুটে গেলাম, গিয়ে এসআইকে উঠায়, দুজনকে উঠায়। একটা অ্যাম্বুলেন্স আসলো ওই সময় রায়গঞ্জের উদ্দেশ্যে। তো ওই অ্যাম্বুলেন্সকে আবার দাঁড় করে আমরা ওই অ্যাম্বুলেন্সে দিয়ে আমরা ইসলামপুর হসপিটাল পাঠাই। গোয়ালপুকুর কাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধীরা। ঘটনার নিন্দা জানিয়ে তদন্তের দাবিতে সরব হয়েছে সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। ইসলামপুর আদালত থেকে নিয়ে আসার পথে গোয়ালপুকুরে পুলিশ কর্মীকে লক্ষ্য করে আসামি গুলি চালে, এই বিষয়ে আপনি কি বলবেন? রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখানে দাঁড়িয়ে সব জায়গায় এই জিনিসটা যে কোনো জায়গায় ঘটতে পারে, কারণ পুলিশ আর তৃণমূল আর অপরাধীর মধ্যে তফাৎ নেই। এটা যোগসাজশ করে হলো না আলাদা করে হলো সেটাও তদন্ত সাপেক্ষ। কারণ এত সাহস হয় কি করে যে পুলিশ অপরাধীকে নিয়ে যাচ্ছে আর তাকে গুলি করে ছিনতাই করা হচ্ছে? তাহলে এই খবরাখবর সবটা জানে, কে নিয়ে যাচ্ছে, কবে নিয়ে যাচ্ছে, কোথা থেকে নিয়ে যাচ্ছে। এই সাহসটা মমতা ব্যানার্জি গুন্ডা কন্ট্রোল করেন, তো গুন্ডাদের এই সাহস দিয়েছেন যে তিনি পুলিশ মন্ত্রী, পুলিশ খুন হলেও কোনো অসুবিধা নেই, গুন্ডারা যাতে বেঁচে থাকে। আর 3 হচ্ছে তৃণমূলকে যখন খুন করছে, তৃণমূল পুলিশকেও খুন করতে পারে। খুঁজে দেখো এই অপরাধীদের তৃণমূলের যোগ কি আছে। এটা খুবই দুঃখজনক বিষয়। আজকে পুলিশের চোখের সামনে দিয়ে, পুলিশের চোখে ধুলো দিয়ে আজকে গুলি চালাচ্ছে সেই আসামি, আর সেই পালিয়ে যাচ্ছে। মানে কি এখানে নাটক চলছে, মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য চলছে, আর মানুষজন জনগণ আমরা নাটক দেখছি। যারা পুলিশ প্রশাসন, ডিজি থেকে আইজি থেকে যারা আইসি এবং ওসি যারা রয়েছিলেন, যে গোয়ালপুকুরে যিনি আছেন, দায়িত্বে যিনি আছেন, যেখানে তাকে পাকড়াও করা হয়েছিল, সেখানে যেখানে আসামিকে রাখা হয় সেখানে তার প্যান্ট থেকে শুরু করে সবই চেক করে তাকে ভিতরে ঢুকানো হয়। কোনো কম্বল, তার কাপড় কিছু থাকে না, তাকে দেওয়া হয়। আর সেই সরকারি কম্বল নিয়ে সেই ভিতরে ছিল, কি করে তার কাছে গুলি গিয়ে সেই পুলিশকে গুলি চালালো, এটা দায় হচ্ছে মমতা ব্যানার্জি, তার পুলিশ প্রশাসন। কি করে পালিয়ে যাবে? শুধু এটা মানুষকে বুঝাচ্ছে যে পুলিশের উপরে গুলি চালিয়ে হামলা চালিয়েছে। শুধু তা নয়, এদেরকে যারা আজকে আসামিদেরকে বাঁচানোর জন্য তারা সুযোগ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আহত পুলিশ কর্মীদের সঙ্গে দেখা করার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শনও যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পরিদর্শন শেষে পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়িতে গোলাম রাব্বানির সঙ্গে আলোচনা সারেন তিনি। পলাতক সাজ্জাককে ধরতে কোনো ফাঁক রাখতে চাইছে না পুলিশ।
তার বাড়ি এবং এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি পুলিশের কড়া নজর রয়েছে বাংলাদেশ সীমান্তেও। ইসলামপুর থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। এ তো দেখলেন ইসলামপুরের ঘটনা। শুধু ইসলামপুর নয়, গত কয়েকদিনে বাংলার বিভিন্ন প্রান্তে এইরকম কিন্তু ঘটনা ঘটে চলেছে। এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার, আমি সত্যজিৎ পাল। আজকের 1 ঘন্টা এই বিষয় নিয়ে আলোচনা হবে যে পুলিশের ভূমিকা নিয়ে। কিন্তু এই ইসলামপুরের ঘটনা যে বিষয়টা দেখালাম, যেখানে রাজীব কুমার, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, তিনি কিন্তু বলেছেন যে দুষ্কৃতীরা গুলি চালাতে পারলে তারাও 4 গুণ গুলি চালাতে পারবেন। তো কোথাও কি এনকাউন্টারের কথা কি আগেই বলে রাখলেন? এর সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। বিভিন্ন অতিথিরা থাকবেন আমাদের সঙ্গে। তখন গত কয়েকদিনের হিসাবগুলো আমরা যদি দেখি, কলকাতা পুরসভার প্রাক্তন বর্তমান কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার উপরে কিন্তু হামলা চালায় দুষ্কৃতীরা। এরপরেও মালদা পুরসভার কাউন্সিলর বাবলা সরকার, তাকে তো গুলি করে, দিনের বেলায় গুলি করে হত্যা করা হয়। এবং কালিয়াচকে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে পিটিয়ে হত্যা, অর্থাৎ হাড় হিম করা ভিডিও কিন্তু আমরা পরপর দেখেছি। এবং তারপরে ইসলামপুরের ঘটনা সামনে এলো, যেখানে রীতিমতো দিনের বেলায় পুলিশকে গুলি করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। অনেকগুলো প্রশ্ন এখানে আছে যে দুষ্কৃতীরা বন্দুক পেল কোথা থেকে, তারা কি জেলে বসে বন্দুক পেল নাকি আদালতে যখন ছিল, সমস্ত বিষয় প্রশ্ন কিন্তু উঠে আসছে। এবং রাজ্যের মানুষও কিন্তু এই প্রশ্ন খুঁজে বেড়াচ্ছেন পুলিশ কর্তারাও, যে দুষ্কৃতীদের হাতে বন্দুক সাপ্লাইটা দিল কে। অনেক ফলে স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা একটা প্রশ্ন, যে পুলিশ কি সত্যি অস্তিত্বের সংকটে রয়েছে। তখন যে পুলিশ, আমরা জানি কলকাতা পুলিশের কথা যদি বলি, এই কলকাতা পুলিশকে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, এবং রাজ্যের পুলিশের প্রশংসাও কিন্তু বারবার এসেছে। তো এইখানে দাঁড়িয়ে পুলিশের এই ভূমিকা কেন বা পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পারছে না? কোথাও কি পুলিশ নিষ্ক্রিয় হয়ে আছে কোনো ক্ষেত্রে? সমস্ত বিষয় কিন্তু মানুষের যেহেতু উদ্বেগ বাড়াচ্ছে। কারণ পুলিশ নিজেই যদি নিরাপদে না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, তাদের সঙ্গে একটু পরিচয় করে নিই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা গৌরাঙ্গ চৌহান। গৌরাঙ্গবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। রয়েছেন কংগ্রেস নেতা রতন বালা, আপনাকে স্বাগত জানাই। রয়েছেন বিজেপির মুখপাত্র সমজিৎ ঘোষ। সমজিৎবাবু, আপনাকে ট্রাইব টিভিতে স্বাগত। কয়েকদিন থেকে যেটা চলছে, আমরা জানি কলকাতা পুরসভার শাসক দলের কাউন্সিলর সুশান্ত ঘোষের উপরে কিন্তু গুলি চালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। তারপরে আমরা দেখেছি বাবলা সরকার খুন, এবং ইসলামপুরে পুলিশকে গুলি করে দুষ্কৃতীরা পালিয়ে গেল। অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে, এবং এইখানে থেকে পুলিশের ভূমিকা নিয়ে আপনার কি মতামত? সমজিৎবাবু, আপনাকে জানতে চাই। নমস্কার, শুভ সন্ধ্যা। তো দেখুন, পশ্চিমবঙ্গে এখন যে বর্তমান পরিস্থিতি চলছে, আইন শৃঙ্খলা প্রশাসন টোটালটাই ভেঙে পড়ছে। তার কারণ পুলিশকে দোষ দিয়ে লাভ নেই। পুলিশ যদি ইচ্ছা করে যে আমি কাজ করব, কিন্তু পুলিশের মাথায় যিনি পুলিশ মন্ত্রী বসে আছেন, তার কতটা সদিচ্ছা আছে তার উপরে নির্ভর করবে পুলিশ কি করবে কি করবে না। আজকে ইসলামপুরে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, পুলিশের ওপর আক্রমণ চলছে, গুলি চলছে, তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনি নীরব এবং নিশ্চুপ। তার কারণ কি? তার সদিচ্ছার এখানে টোটালটা অভাব। এখানে দেখা যাচ্ছে যে তৃণমূলকে মারছে, সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, আজকে কাউন্সিলরের ওপর আক্রমণ হচ্ছে, হত্যা হচ্ছে, তারপরেও পুলিশ কিছু করতে পারছে না। তাহলে পুলিশ যদি পশ্চিমবঙ্গে এরকম উদাসীন হয়ে থাকে, তো এখানে সর্বপ্রথম দিদি উনি নিজে যখন কিছুদিন আগেতে কর্মী সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেও ছিলেন যে এই পুলিশের নিচু তলার কর্মীরা এক অংশে পয়সা নেয়, তাদের এই সরকারের প্রতি কোনো রকম দায়িত্ব ভালোবাসা নেই। এই কথা বল। তো সেইখানে দাঁড়িয়ে এই পুলিশের ওপরে, যাদের মধ্যে পুলিশে যারা চাকরি করে, যারা ট্রেনিং নিয়ে আসে, তারা যারা শপথ নেয়, তাদের অস্তিত্বে থাকে যে আমরা কিছু করব, কিন্তু যে কর্তা হয়, যদি উদাসীন হয়, তাহলে পুলিশ কি করবে? তাহলে বলবেন কি তাহলে পুলিশের কোনো কাজ নেই, পুলিশ কি ঘুমিয়ে থাকবে, বেতন নেবে? তা না। কিছু মানুষ আছে, তারা হয়তো চেষ্টা করছে, কিন্তু উপরতলার নির্দেশ যদি সঠিকভাবে না গিয়ে পৌঁছয়,
তাদেরকে কাজ করার মতন যদি পরিস্থিতি না দেওয়া হয় তাহলে কি করবে? কিছু করার নেই। আর তারপরে দেখতে হবে গোলাম সাজ্জাক আলী যে মানে চলে গেছে, মানে পিজন ভ্যান থেকে যাকে চলে যেতে গেল, তাকে গুলি করবে কার সাহস আছে? কোন পুলিশের মাথা আছে যে সে গুলি করবে? পদবিটা দেখেছেন? তার কারণ হচ্ছে 30% ভোট ব্যাংকের রাজনীতি করতে করতেই পুলিশ প্রশাসনকে ঠুটো জগন্নাথের মতন দাঁড় করিয়ে দিয়েছে। কেন? তার হাতে কিছু থাকলেও সে কিছু করতে পারবে না। আগে পুলিশকে আত্মবলিদান দিতে হচ্ছে, পুলিশকে গুলি করে সে যাক, তাতে তার বাড়িকে ক্ষতিপূরণ দিয়ে দেবো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু পুলিশ গুলি চালাতে পারবে না। এখন রাজীব কুমার বলছে ওরা যদি 1 রাউন্ড গুলি চালায় তো আমি 4 রাউন্ড গুলি চালাবো। এখন এনকাউন্টারের মতন কথা হচ্ছে। তাহলে এতদিন এই প্রশাসনটা কি করছিল? প্রশাসন ঘুমোচ্ছে। সরকারে যখন সংবিধানে দিদিমণি যখন শপথ নিয়ে যখন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, তাহলে পশ্চিমবঙ্গের আপামর জনগণবাসীকে তার সুরক্ষা দেওয়া দায়িত্ব কর্তব্য তার। তাহলে এই পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে কাকে দেবেন দোষ দেওয়া যাবে? আপনি বলবেন রাজীব কুমার কাজ করছে না। রাজীব কুমার কি করে কাজ করবে? আজকে বলুন অমুক পুলিশ কাজ করছে না, কি করে কাজ করবে? সর্বপ্রথম আগে যে দায়িত্বে বসে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কেন কি বলতে চাচ্ছেন? ভোট ব্যাংকের রাজনীতির জন্যই কি পুলিশ নিষ্ক্রিয় হয়েছে? একদম টোটাল ব্যাপারটা এখানে যেটা চলছে, সেখানে 30% কে খুশি করতে হবে। 70% লোক মরে যাক, যা খুশি হয়ে যাক, তাতে কিছু নেই। নাম পদবি থাকলে তাদের যদি 30%-এর ওপর যদি দেখা যায়, তাহলে সেখানে কিছু করা যাবে না। কেন যাবে না? তাহলেই তো সেখানে আপনার কাছে আসবো। গৌরাঙ্গ বাবু, সঞ্জিত বাবু বলছেন পুলিশ নাম পদবি দেখে ব্যবস্থা নেয়, কি বলবেন? শুধু পদবিটা দেখেই কি পুলিশ নিষ্ক্রিয়? গৌরাঙ্গ বাবু। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, সকলকে শুভ সন্ধ্যা। না, বিষয়টা দেখুন, প্রত্যেকটা রাজ্য যারা চালাচ্ছেন বা দেশ যারা চালাচ্ছেন, স্বরাষ্ট্র দপ্তরে যারা রয়েছেন বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা যারা রয়েছেন, সব জায়গাতেই দেখুন গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের পশ্চিমবঙ্গ তথা তার সাথেও যুক্ত রয়েছে বিভিন্ন জায়গায় দেখা দুষ্কৃতীদের কি কোনো দল বা জাতপাত হয়? দুষ্কৃতি সবসময় দুষ্কৃতি হয়। সঞ্জিত বাবু যেভাবে এক্সপ্লানেশন করলেন, ওটা ওনাদের রাজনীতির পক্ষে, যে মেরুকরণের রাজনীতি ওনারা করেন, টিকিয়ে আছেন সেটা। আপনি দেখুন পশ্চিমবঙ্গে মহিলা থানা তৈরি হয়েছে, যেটা গোটা ভারতবর্ষের কোনো বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারে যেগুলো রাজ্য রয়েছে সেখানে নেই। আজকে উত্তর দিনাজপুর জেলায় পুলিশের একটা আলাদা করে দপ্তর তৈরি হয়ে গেছে। সেখানটা পুলিশ রয়েছে, জেলা ঘোষণা হয়েছে, সেখানে আলাদা এসপি রয়েছে। আজকে যদি দুষ্কৃতীদের কোনো জাত পাত দল কোনো কিছু হয় না, যে বা যারা যেরকম করে পালিয়ে গেছে বা যারা করছে, এটা কি একটা ঘটনা? বিগত দিনে পশ্চিমবঙ্গে কি কোনো ঘটনা ঘটে নাই? বিরোধীদের সময় কোনো ঘটনা ঘটেনি? বা বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন বিজেপির নেতারা গুলি করে ওপেন রাস্তার মধ্যে দিল্লি আন্দোলনরত এনআরসি সিএ বলেছে গলি মারো সালেকো বলছে, ওপেন বন্দুক কুচিয়ে তারাই আবার বিধায়ক সাংসদের টিকিট পাচ্ছে। কৃষকদের উপরে যারা পিছিয়ে দিয়ে 80% 90% এই সমস্ত ঘটনা ঘটছে, এগুলো উস্কানি নয়? আজকে তো আমাকে ভাবতে, আজকে চিন্তার বিষয় সত্যি, যে আজকে পুলিশের উপরে আক্রমণ হলো। আজকে হচ্ছে আমাদের পৌর প্রশাসককে কেউ বা কারা বাজে কথা বলেছে, হুমকি দিয়েছে। আজকে আমাদের মালদার ঘটনা, যে ঘটনা ঘটেছে, হারিম করা ঘটনা। সন্ত্রাসবাদীদের, দুষ্কৃতীদের কোনো দল হয় না, কোনো ইসে হয় না, তারা নিজস্ব উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ওর সাথে হয়তো মেশে, কিন্তু ধান্দাবাজিদের এদের কোনো দল হয় না। অবশ্যই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, পদক্ষেপ নেওয়া হবে, এবং যারা একটাও দুষ্কৃতি কিন্তু পড়ে থাকবে না। একমাত্র পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালের পর থেকে দেখুন একটাও ক্রিমিনাল রাজনীতি বন্ধ হয়ে গেছে। পাড়ায় মহল্লায় সিপিএম এর সময়টাতে যে খুন মস্তানি পাড়ার ক্লাব ছিল, খুন মস্তানি, রায়গঞ্জের কথাই যদি ভাবি, তাহলে রায়গঞ্জে দেখতেন যে পাড়ায় ক্লাবগুলো জ্বলতো, গুন্ডা মস্তানরা সন্ধ্যাবেলা করে বের হয়ে থাকতো, অস্ত্র নিয়ে থাকতো, এই গ্যাং ওই গ্যাং, এগুলো তৈরি হয়ে থাকতো। আজকে নেই এগুলো।
এগুলো তো অবদান। হ্যাঁ, পুলিশকে আরো বেশি দায়িত্ব সম্পন্ন, রেসপন্সিবল হতে হবে এবং তাদের 24 আওয়ার্স ডিউটি, তার জন্য তারা 2 মাস বেশি পান। গৌরাঙ্গবাবু, সঞ্জিত বাবু তো হৃদয় পুলিশ মন্ত্রীর দিকে আঙুলটা তুললেন। 2 মাস বেশি বেতন পান, তাহলে ওদেরকে 24 আরো হচ্ছে আমাদেরকে তদন্ত কমিটিগুলোকে আরো জোরদার করতে লাগবে। কেন বেরিয়ে যাবে একটা দুষ্কৃতী, কি করে আর্মস নিয়ে ঢুকে গেল? এটা তো অবশ্যই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। তাহলে আপনি স্বীকার করছেন যে এখনো সেরকম স্ট্রং নেই তদন্তকারী সংস্থাগুলো? আপনার কাছে আসবো রতনবাবু। তাই যদি হতো আমাদের কাউন্সিলর মালদাতে মারা যেত না, আমাদেরকে সিএম কে সঞ্জিত বাবু যে প্রশ্নটা তুললেন, যে পুলিশ মন্ত্রীর ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তুললেন, তাহলে আপনি পক্ষান্তরে কিছুটা মেনে নিচ্ছেন যে কোথাও একটা গাফিলতি রয়েছে? সঞ্জিত বাবুর এক্সপ্লানেশন এটা যে জায়গাটাতে উনি ভোট ব্যাংকের যে কথাটাকে মেনে নেওয়া যায় না। ওটা হচ্ছে বিচার ব্যবস্থা আজকে নিরপেক্ষ হয়েছে, এগুলো বললে হবে না। পুলিশের সংখ্যা বেড়েছে, কত পুলিশ ছিল আগে আর এখন কত পুলিশ হয়েছে, এটাও ভাবতে লাগবে। মানুষের নিরাপত্তা আজকে পাড়ায় মহল্লায় প্রত্যেকটা জায়গাতে মানুষ শান্তি পেলে, হ্যাঁ ভোট আসছে, ভোটের সময় আসছে, এদিকে বাংলাদেশ ইস্যু রয়েছে, এগুলোকে মাথায় রাখতে লাগবে। ভোটের সময় গোষ্ঠী কন্দলও যেরকম থাকতে পারে বা বাইরে থেকে বিজেপির একটা প্রভাব শৃঙ্খলা পরিস্থিতি বললেন খুব ভালো, কিন্তু এই হারহিম করা ঘটনা কিন্তু আমরা কিন্তু এর আগে সেভাবে চোখে দেখিনি। রতনবাবু, আপনার কাছে আসবো। সঞ্জিত বাবু বললেন একটা উত্তর দিতাম। বেশ, বলুন। একটা উত্তর দিতাম। বেশ, বলুন। বললেন যে, আমি সংক্ষেপেই বলবো, খালি একদম এই সরকার যে 30%-এর ওপর যে তোষামতি রাজনীতি করে তার একটা ছোট্ট উদাহরণ এই কলকাতা বইমেলা শুরু হচ্ছে। একটু আমি শুধু উত্তরটা দিয়ে দেবো। পাখির বুলি হয়ে গেছে এই কথাগুলো তোতাবুকে। এটা ডবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলোতে গিয়ে দেখুন, যেখানে বাবা মার সামনে মেয়েকে ধর্ষণ করে খুন করে জ্বালিয়ে দিচ্ছে। রতনবাবু, গৌরাঙ্গবাবু আসবো আপনার কাছে। রতনবাবু, আপনার কাছে আসবো, দাঁড়ান, রতনবাবুর কাছে উত্তর নেবো একটু। রতনবাবুর কাছে উত্তর নেবো। গৌরাঙ্গবাবু, আপনার কাছে আসবো। রতনবাবু, সঞ্জিত বাবু বললেন, আপনারা যে প্রতিবেদন দেখালেন যে পশ্চিমবাংলায় পুলিশের ভূমিকা এবং পুলিশকে দুষ্কৃতীরা গুলি করছে, এই ঘটনা আমরা একটা স্বাধীন দেশে স্বাধীন রাষ্ট্রে এই ঘটনা আমরা দেখছি। প্রশ্ন হচ্ছে, এই যে সঞ্জিত বাবু বললেন পুলিশের ভূমিকা যে 30%, আসবো সঞ্জিত বাবু, আসবো। আমাকে খালি একটা উত্তর দিতে দেবেন, খালি যদি দেন। সময় পাবেন। রতনবাবু বলুন। সময় পাবেন আপনি। সঞ্জিত বাবু সময় পাবেন। রতনবাবু বলুন। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখুন মানে আমরা তিনজন আলোচনা করছি তো, ঠিক আছে, সবাই বলবো আমরা। বেশ, রতনবাবু বলুন। এই পরাধীন দেশে আপনার মনে আছে তাদের সর্বোচ্চ উনি ছিল, যেখানে পরাধীন দেশে স্বাধীনতা আন্দোলন করার সময় কিন্তু উত্তেজিত জনতা পুলিশের কিন্তু ফাঁড়ি বাঁধন ধরিয়ে দিয়েছিল এবং তাতে প্রচুর পুলিশকে কিন্তু জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। আজকে পশ্চিমবাংলায় তৃণমূল থাকবে, খুন হবে না, তৃণমূল কংগ্রেস থাকবে, ধর্ষণ হবে না, এটা ভাবতে অবাক লাগে। কারণ এটা তো স্বাভাবিক ঘটনা যে রাজ্য সরকার চলছে ওনার নিয়ন্ত্রণে। উনি কি বলেছেন? উনি বলেছেন আমি গুন্ডা কন্ট্রোল করছি। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেন আমি গুন্ডা কন্ট্রোল করছি। ঠিক। আমি কি চিজ আছি? হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই কথা বলে, তার মানে কি? তার মানে এই রাজ্যে যত দুষ্কৃতী আছে, যারা মস্তান আছে, যারা অপরাধী আছে, তাদেরকে একটা বার্তা দিয়ে দেওয়া হয় যে কোনো চিন্তা করো না, তোমরা ভোটের সময় খালি আমার হয়ে কাজ করবে, আর বাদ বাকি সময় আমি দেখে নাই। বলুন তো, আজকে জনপ্রতিনিধি এক জনপ্রতিনিধি আর এক জনপ্রতিনিধিকে গুলি করছে, একজন আরেকজনকে গুলি করছে। আজকে প্রশাসন যে পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা দিচ্ছে, সেই পুলিশ আক্রান্ত হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা।
কোন রাজ্যে আমরা বাস করছি? রাজ্যটা কোথায় গিয়ে পৌঁছেছে? আজকে সত্যেন বাবু বলুন, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যদি কোন রকম বিপদ আপদ হয়, আমাদের কোনো সমস্যা হয়, আমরা কোথায় যাই? আমরা প্রথমে পুলিশের কাছে, পুলিশ প্রশাসনকে গিয়ে আমরা আমাদের অভাব অভিযোগের কথা, সেই পুলিশকে যদি দেখি টেবিলের তলায় লুকাচ্ছি, সেই পুলিশ যদি বলে যে আপনাদের নিরাপত্তা কি দেবো, নিরাপত্তাহীনতায় তো আমরাই ভুগি, তাহলে কোথায় গিয়ে পৌঁছেছে? কি বলছেন? ঠিক। সঞ্জিত বাবু, পুলিশকে আমরা দেখেছি যখন করোনা কালে পুলিশ একদম গোটা তাদের আইন শৃঙ্খলা কিভাবে তারা রক্ষা করেছে, কিছুই না। আমি যদি মনে করি এর মাথায় যিনি বসে আছেন, তিনি এক শাহজাহান বসে আছেন, তার উপরে বসে আছেন নূরজাহান। এই নূরজাহানের বিরুদ্ধে কিছু যদি বলতে যায় তাহলে যাবে প্রাণ। আজকে কিন্তু আপনারা তো বলছেন যে পুলিশ রক্ষা করছে শাসক দলকে, তাহলে তাদেরই বা প্রাণটা যাচ্ছে কেন? যদি দলদাসী হয়ে থাকবে তাহলে তাদেরই বা প্রাণটা যাচ্ছে কেন পুলিশের? সঞ্জিত বাবু, না তাদের প্রাণটা যাচ্ছে। দেখুন, পুলিশ তো আমাদের নিরাপত্তা দিলে তো পুলিশ, কিন্তু দেখুন রতনবাবু, আপনার বোধহয় মনে আছে 2013 সালে ছাত্র পরিষদ এবং টিএমসিপির মধ্যে যে পশ্চিমবাংলায় আইনের শাসন আমি বলে রাখি রতনবাবু, 2013 সালে, হ্যাঁ 2013 সালে এই শাসক দল ক্ষমতা আসার ঠিক পরেই 2011-তে ক্ষমতা, 2013-তে যে ছাত্র পরিষদ এবং টিএমসির মধ্যে যে লড়াই হচ্ছিল কলকাতা পুলিশের একজন এসআই তাপস চৌধুরী, তিনি কিন্তু দিনের বেলা কিন্তু গুলিবিদ্ধ হন, আপনার মনে থাকবে হয়তো। সঞ্জিত বাবু, আপনার কাছে আসবো, বলুন আপনার জবাব। এইটাই তো তৃণমূল, এটাই তো তৃণমূল সত্যেন বাবু। তৃণমূল থাকবে, বেশ রতনবাবু, আসবো আপনার কাছে। হ্যাঁ সঞ্জিত হবে না, তাই কখনো হতে পারে। আগামী দিনের ভবিষ্যৎ আমাদের বাংলা। বেশ রতনবাবু, আসবো আপনার কাছে। সঞ্জিত বাবু, হ্যাঁ বলুন। শুনুন, যেটা কথা হচ্ছে আমি বললাম, তো উনি একটা কথা বললেন, তো সেই হিসেবে আমি একটা উত্তর দিতে চেয়েছিলাম। আমার একটা এই প্রসঙ্গ আজকে যদিও টপিকস নয়, তাও একটা কথা বলে নেব। সেটা হচ্ছে কি, বিশ্ব হিন্দু পরিষদ এই কলকাতা বইমেলা শুরু হবে, সেখানে একটা স্টল চেয়েছে, তাদেরকে দেবে না বলে দিয়েছে। তাহলে বুঝুন কতটা মানে একটা শ্রেণীর ওপরে, ভোট ব্যাংকের ওপর তোষণ রাজনীতি চলছে। তো এই তোষণ রাজনীতি চলতে গিয়ে আজকে যে সরকারটা চলছে এবং আইন প্রশাসন টোটালটা ব্যর্থ। আপনি বলুন, মাননীয় মুখ্যমন্ত্রী 3টে বড় বড় দপ্তর সামলান, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, প্রত্যেকটা জায়গায় দেখুন ব্যর্থ। এই ব্যর্থতার দায়ভার নিয়ে তিনি কি করছেন, তিনি বরং প্রশাসনিক বৈঠকে তিনি তাদেরকে সাজেশন দিচ্ছেন যে আপনি এটা করুন, আপনি ওটা করুন, আপনি ওটা করুন, কিন্তু নিজের যে দায়িত্ব আছে, নিজের যে কর্তব্য আছে পশ্চিমবঙ্গ সাধারণ মানুষকে তার নিরাপত্তা দেবার, সেই জায়গায় তিনি ব্যর্থ। অত ব্যর্থতার পরেও তিনি তার দায়ভার নেবেন না, পদত্যাগও করবেন না, অথচ খালি ভোট ব্যাংকের রাজনীতির জন্য তিনি ক্ষমতায় বসে থাকবেন। আজকে বলুন তো, একের পর এক ঘটনা ঘটছে, তাহলে এখানে এনারা খালি দেখতে পারে উত্তরপ্রদেশ। আরে উত্তরপ্রদেশ না দেখে নিজের রাজ্যে যে ঘটনা ঘটছে সেইগুলোকে দেখুক। আজকে উত্তরপ্রদেশ দেখার জন্য সেই সরকার আছে, সেখানে শান্তি শৃঙ্খলা সুন্দরভাবে চলছে। আর এখানে যখন শান্তির অভাব হচ্ছে, তাহলে এখানে যখন রাজনীতি করছি যখন পশ্চিমবঙ্গে, তো পর্যালোচনা পশ্চিমবঙ্গের হবে না, আমি অন্য জায়গায় যাব কেন? আগে নিজের রাজ্য চালাতে আমি ব্যর্থ, অন্যের জায়গায় কথা বলে তো লাভ নেই। তো এখান থেকে বেরোতে গেলে মানুষকে সচেতন হতে হবে। 26-এর ইলেকশন আসছে, তার আগেতে প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে এই সরকার কিভাবে চলছে। আর এই সরকারের সব থেকে বড় যেটা অসুবিধা, সেটা হচ্ছে 75-25-এর ভাগ। এই 75-25-এর জন্যই আজকে পুরো সরকারটা আজকে দেউলিয়া এবং আইন প্রশাসন ভেঙে তছনছ হয়ে গেছে। যদি এই জায়গাটায় যদি কন্ট্রোল করতে পারতেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে, এবং তার সদিচ্ছা থাকারও দরকার। এখন তিনি যদিও চেষ্টা করলেও কিছু করে উঠতে পারবেন না, তার কারণ সদিচ্ছারও অভাব, আর দ্বিতীয় নম্বর হচ্ছে প্রশাসনিক দিক থেকে, এবং এখন দলটা আড়াআড়ি পুরো বিভক্ত হয়ে গেছে। এই আড়াআড়ি ভাগের বলছেন যে ভোট ব্যাংকের রাজনীতি, কিন্তু এখানে কয়েকদিন আমরা যদি দেখি যে মালদা পুরসভার কাউন্সিলর বাবলা সরকার,
তিনি তো শাসক দলেরই, তাহলে তিনিও কি রক্ষা পাবেন না? বা কালিয়াচকে আমরা দেখেছি শাসক দলের অঞ্চল সভাপতি এবং কলকাতা পুরসভার সুশান্ত ঘোষ, আক্রান্ত তো হচ্ছেন শাসক দলের নেতারাই। তারা যদি নিজেরা যে ভোট ব্যাংকে দিয়ে রাজনীতিটা করবেন, তার নিজের দলকে আগে সেভ করবেন, নিজেদেরকে বাঁচাতে পারছেন না কেন? না, কেন কেন কি করে হবে? আমি তো আপনাকে এর উত্তরও তো আপনাকে দিচ্ছি। 75-25-এর ব্যাপার, 75-25-এর তোলার ব্যাপার, সেই জায়গা থেকেই তো দলটা আজকে এই জায়গায় পৌঁছে গেছে। আপনি শাসক দল এখন তৃণমূলকে মারছে, তৃণমূলের ইয়ে করছে, এবং ধরুন রাস্তাঘাটে যখন ঘটনা ঘটছে সাধারণ আপামর জনতাও আছে, তো সেখানে তো তারা আতঙ্কিত, শঙ্কিত, এবং সেখানে যাবে কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেননি যে যখন 2011 সালে যখন ভোটে এসেছিলেন তখন তো ম্যানিফেস্টিং এ এটা ছিল না যে আমি 30%-এর জন্য লড়ছি, বলেননি তো। ক্ষমতায় থাকতে গিয়ে তার এই আস্ফালন, এবং তিনি মনে করেছেন যে 70% মানুষকে তোয়াক্কা করার দরকার নেই, 75-25-এর ওপরে ভর করো এবং এক শ্রেণীকে আমি তোষামতি করব, তাহলে আমার সরকার চলবে। তাহলে এই 60% 70% লোকের জন্য তাহলে মানুষকে যখন ভাবতে হবে, মানুষ সচেতন হবে, তো 26-এর জায়গা আছে, সেই জায়গাতে মানুষ দেখাবে। আর আইন প্রশাসন যতক্ষণ তিনি সংবিধানে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, দায়িত্ব কর্তব্য তার, ব্যর্থতার দায়ও তাকে নিতে হবে, এবং যদি ব্যর্থতার দায় তিনি নিজে না নেন, পুলিশের কোনো সাধারণ কোনো কর্মীর উপরে আঙুল তুলে দেন, তাহলে তো প্রশ্ন চিহ্ন উঠবেই। তাহলে তিনি কতটা পারদর্শী, এবং যখন তিনি পাচ্ছেন না তাকে তো পদত্যাগ করা উচিত। পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী সমস্ত ব্যাপারেই তাকে তো পদত্যাগ করা উচিত। ঠিক। গৌরাঙ্গবাবু, আপনার কাছে আসবো। যোগী, আমরা বারবার উঠে আসছে উত্তরপ্রদেশের কথা, আপনারাও বলছেন, সঞ্জিতবাবু বললেন। তো উত্তরপ্রদেশে যদি পুলিশের কথা দেখি, বুলডোজার বাবা বলা হয় যোগী আদিত্যনাথকে, এবং সেখানে কিন্তু সুপ্রিম কোর্টও কিন্তু স্থগিতাদেশ দিয়েছিল যে বুলডোজার চালানো যাবে না। তো বুলডোজার যে চলে সেটা তো নিশ্চয়ই সরকারের অঙ্গুলি হেলো নেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি যদি আমরা দেখি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর সিঙ্গারাকে খেয়ে নিয়েছে, তাই কিন্তু সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে যদিও কংগ্রেস শাসিত রাজ্যটা, যদিও পরবর্তীতে তা বিশেষ করে মিডিয়াতে সামনে আসার পরেই কিন্তু ব্যাপারটি দেখা হয় যে না, সিআইডি তদন্ত হচ্ছে না। তো প্রত্যেক রাজ্যে কি পুলিশ কি এইভাবেই কি চলে? গৌরাঙ্গবাবু কি বলবেন? দেখুন, আমি কয়েকটা স্পেসিফিক উত্তর দিতে চাই। বেশ, ওনাদের যে দুটো বিষয়ের উপরে জোর দিয়ে বলছেন আমাদের সঞ্জিতবাবু এবং থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন, যে দুটো বিষয়ের উপর ওটা তোতা পাখির বলি। বিজেপি এই কথাগুলো না বললে পরে মানুষের কাছে আছে, একটা শ্রেণীর মানুষের কাছে ভোট ব্যাংকটা তো একদম তলানিতে গিয়ে তো থামছে, এবং সেই ভোটটাও পেয়েছে দয়া দাক্ষিণ্যের উপরে। সিপিএম এবং কংগ্রেসের দয়া দাক্ষিণ্য না থাকলে পরে আজকে তারা সেই ভোটটাও পেত না, এবং বহিরাগত দল, সেটা নিয়ে আর কোনো প্রশ্নই ওঠে না। এবার বিষয়টা ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো অনুযায়ী এটা পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে ক্রাইমের পরিমাণ অনেকটা কম অন্যান্য ডবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলোর তুলনায়। এটা ন্যাশনাল ক্রাইম রিপোর্ট অনুযায়ী। এটা তো আমরা দিই নাই, তৃণমূল কংগ্রেস দেয় নাই, মমতা ব্যানার্জি দেয়নি, এটা তো ন্যাশনাল ক্রাইম রিপোর্ট। সেইটাতে সেফেস্ট সিটি যখন কলকাতা, সেই সেফেস্ট সিটিকে, কলকাতাকে কালিমালিপ্ত 3বারে যখন অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, তখন তাকে কালিমালিপ্ত করতে লাগবে, তার জন্য বিভিন্ন পরিকল্পনা। আজকে ন্যাশনাল ক্রাইম রিপোর্ট অনুযায়ী যে রাজ্য, পশ্চিমবঙ্গ কি কখনো আপনি দেখেছিলেন সিপিএম এর সময় 35 বছরের শাসনকালে যখন খুন করে দিয়ে মাকে ছেলের রক্ত খাওয়ানো হয়েছিল? সাইবারি কথা বলছেন, সাইবারি হত্যাকাণ্ডের কথা বলছেন। হ্যাঁ, সাইবারি হত্যাকাণ্ড। পুকুর ধারে পুলিশ সুশান্ত ঘোষ থেকে শুরু করে নন্দীগ্রামের আন্দোলনের সময় পুকুরের পাড়ে পুঁতে রাখা হতো, বা পশ্চিমের জঙ্গলমহল অঞ্চলগুলোতে আতঙ্কবাদীদের একটা আস্তানা ছিল, বা আমাদের হচ্ছে এইখানটাই চলে আসুন উত্তরবঙ্গের কথা দেখুন, তখন উত্তরবঙ্গে কি পরিস্থিতি ছিল আপনারা সব জানেন। সেই জায়গাটায় আজকে পুলিশ কিন্তু অনেক সাকসেস হয়েছে পশ্চিমবঙ্গে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যেখানে একটা অশান্তের পরিবেশ তৈরি হয়েছিল, সেই জায়গাটায় আজকে পুলিশ যথেষ্ট দায়িত্বের সাথে কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটু সঞ্জিত বাবুকে উত্তর নেব, একটু উত্তরটা নিন। পুলিশ কিন্তু সংবেদনশীল। আজকের পুলিশ
সঞ্জিত আপনার বাবুর কাছে পুলিশ আমি ছোট্ট একটু উত্তর নেব। গৌরাঙ্গ বাবু, সঞ্জিত বাবু উনি যেটা বললেন হ্যাঁ, উনি যে চুপ না ক্রাইম করলে- রিপোর্ট, না ক্রাইম রিপোর্ট, তার রিপোর্ট তো আপনারা দিচ্ছেন, সেন্ট্রাল গভর্নমেন্টই তো দিচ্ছেন, সুতরাং কেন্দ্র সরকারই তো রিপোর্টটা দিচ্ছে যেটা পশ্চিমবঙ্গের ক্রাইম কম, যেটা গৌরাঙ্গবাবু বললেন, কি বলবেন? দেখুন, উনি যেটা বলছেন সেটা হচ্ছে গিয়ে কোনো একটা পার্টের কোনো একটা লেখাকে তুলে ধরলে আর বর্তমান পরিস্থিতি যেটা চোখে দেখা যাচ্ছে দুটোর মধ্যে তফাৎ পরিষ্কার। তো সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের প্রশাসন এবং পুলিশ মন্ত্রী এবং আইন শৃঙ্খলা যে ভেঙে পড়েছে সেটা আমি বলছি না, বা আমরা বলছি না, আমরা যে কথা একবার বলি সেটা 100 বার মতনই শোনায়। কিন্তু তো বারবার একই কথাই ভারত শোনায়। সরকারই তো এটি দিচ্ছে যে পশ্চিমের ক্রাইম রিপোর্ট কম, যেটা গৌরাঙ্গবাবু অভিযোগটা তুললেন। বেশ, না, না, গৌরাঙ্গবাবু, ভারত সরকার যেটা দিচ্ছে সেটা কোনো একটা অংশের কোনো একটা জায়গাগত ইয়েকে তুলে ধরে দিচ্ছে, কিন্তু টোটাল যে প্রশাসনিক ব্যর্থতা সেটা কি গৌরাঙ্গবাবু নিজে চোখে দেখতে পাচ্ছেন না, না নিজে অনুভব করতে পারছেন না, না অনুভব বেশ। করার পরেও বাধ্যবাধকতায় তিনি নিশ্চুপ এবং এই কথাগুলো বলছেন? আজকে আইন শৃঙ্খলা কোন জায়গায় এসেছে রতনবাবু, আমি বেশ, আপনি সঞ্জিত জলের বাবু, মতন আসবো দেখতে আপনার পাচ্ছি। কাছে। রতনবাবু, একদিকে গৌরাঙ্গবাবু যেমন বলছেন যে পশ্চিমবঙ্গের ক্রাইম, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ রতনবাবু, গৌরাঙ্গবাবু যে বললেন পশ্চিমবঙ্গের ক্রাইম রিপোর্টটা অনেক কম, এখন ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি কি মত দেবেন এ বিষয়ে? রতনবাবু, সত্যি কি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে? দেখুন, উনি গৌরাঙ্গবাবু বলছেন, গৌরাঙ্গবাবু রাজ্যের আইন শৃঙ্খলা অনেক ভালো বলছেন, সেটা তো আপনাদের চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে কত ভালো আইন শৃঙ্খলা আপনারা প্রতিদিন এখানে এই যে show করছেন, আপনারা দেখাচ্ছেন, ওটা পশ্চিমবাংলার মানুষও দেখছে আপনাদের এই শোটা। কিন্তু আজকে বলি সতেজ বাবু, যেই ঘটনাটা বললেন এখানে যে আজকে পাহাড় থেকে জঙ্গলমহল শান্ত হয়েছে? রতনবাবু, পাহাড় থেকে জঙ্গলমহল কি শান্ত হয়েছে 35 বছরে? কি আপনারা পেয়েছিলেন? একটু উত্তরটা চাইবো আমি। রাজীব কুমার, সে তো পশ্চিমবঙ্গ তো সুইজারল্যান্ড হয়নি। আস্তে আস্তে রতনবাবুর কাছে উত্তর নেবো, আগে রতনবাবু। আজকে এই হাসির বদলে আজকে এই শোটা করতে হচ্ছে। যাই হোক, আমি ওই কথা বলে সময় নষ্ট হবে। যেটা বলছিলাম যে রাজীব বাবু বলছিলেন, পুলিশের ডিজি বলছিলেন যে আমরা 4 গুণ গুলি চালাতে পারি। ওনার হিম্মত আছে 4 গুণ গুলি চালানো? ঠিক, তাই যদি হিম্মত থাকে যে আজকে দুষ্কৃতীরা তাদের উপরে গুলি চালাচ্ছে, তাদের পকেটে রিভলভার আছে, সেখান থেকে তারা দুষ্কৃতীদেরকে কন্ট্রোল করতে পারছে না, আর ওনারা বলতে 4 গুণ গুলি চালাতে পারবো, এগুলো কিছুই না। আপনি না হলে দেখুন সতেজ বাবু, আরজিকর ঘটনাতে যেভাবে দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল জুনিয়র ডাক্তারদের উপরে, আপনাদের চ্যানেলে দেখেছি টেবিলের তলে পুলিশ গিয়ে। ঠিক, ছাত্রছাত্রীদের প্রতি সংবেদনশীল, লুকিয়ে তাই জন্য ডাক্তাররা পুলিশের জীবন বাঁচিয়েছে। বলতে দিন, এটা গেল আরজিকরের ঘটনা। গৌরাঙ্গবাবু আসবো আপনার কাছে, গৌরাঙ্গবাবু আসবো, রতনবাবু বলতে দিন, আন্দোলনকারী আসবো গৌরাঙ্গবাবু আপনার কাছে। গৌরাঙ্গবাবু আপনাকে সময় দেবো, গৌরাঙ্গবাবু আপনাকে সময় দেবো। ভাববেন না রতনবাবু, বেশ, ঠিক আছে, মানবিক পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ। বেশ, গৌরাঙ্গবাবু আসবো আপনার কাছে, রতনবাবুর কাছে উত্তর নিন। রতনবাবু বলুন, রতনবাবু, হ্যাঁ বলুন। স্বাধীনতা এইভাবে আপনি বন্ধ করতে পারবেন না, এটা কথা আমার কথা, আপনি পারবেন না। আমি বলি, আজকে বলুন তো 12 জন ডাক্তারকে সাসপেন্ড করা হলো। হাসপাতালে জুনিয়র ডাক্তার যারা পড়াশোনা করে ডাক্তার করে মানুষের সেবা করবে, রতনবাবু মারা যাবে, তাকে রেয়াত করা হবে, যারা ভুল চিকিৎসা করবে। গৌরাঙ্গবাবু আপনাকে সময় দেবো, আপনাকে সময় দেবো। রতনবাবু বলুন। আপনারা জানেন গত কয়েকদিন থেকে রাজ্যের যদি বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি সত্যিই খারাপ, কারণ বারবার কিন্তু আক্রান্ত হচ্ছেন রাজনৈতিক নেতৃত্ব, সাধারণ মানুষ, সমস্ত স্তরের মানুষেরা। এবং বিশেষ করে গতকাল আমরা যেটা দেখলাম ইসলামপুরে রাজীব কুমার এসছেন এবং তিনি পরিদর্শন করেন সেই এলাকা গোয়ালপুকুরে, এবং তারপর তিনি কিন্তু আজ যান মালদায়, এবং মালদায় গিয়ে যে প্রাক্তন কাউন্সিলর
দুলাল সরকারের স্ত্রী, যে প্রয়াত হয়েছেন কাউন্সিলর, তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি কিন্তু পৌঁছে যান যে বাংলাদেশ ভারত সীমান্ত, যেখানে দুই দেশের মধ্যে এক বিবাদের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গায় কিন্তু ঘুরে দেখেন রাজীব কুমার। প্রশ্ন হচ্ছে, দুষ্কৃতীর হাতে এই বন্দুক, যেটা নিয়ে মূল ঘটনা, এলো কোথা থেকে? তারা কি জেলে থাকা অবস্থাতেই পেয়েছিলেন, নাকি তারা যখন আদালতে যান, শিয়ালদা যেখানে নেওয়া হয়, সেখানে কেউ বন্দুক সরবরাহ করে? এবং সমস্ত কিছু পুলিশ কি নিষ্ক্রিয় ছিল? পুলিশ কি সত্যি নিষ্ক্রিয় ছিল? কারণ পুলিশ যদি সে সময় সক্রিয়তা থাকতে পারতো, তাহলে তো বন্দুক পৌঁছায় না দুষ্কৃতীর হাতে। আরেকটা যে প্রশ্নটা উঠেই আসে, সেটা হচ্ছে যে জেলে যদি বন্দুক দেন, তো পুলিশ কি একেবারেই নজরে পড়েনি? কোথাও কি স্বাধীনতা দেওয়া হয়েছিল, আর যার ফলে বন্দুক পৌঁছে গেল? গৌরাঙ্গবাবু, দুষ্কৃতীর হাতে যে বন্দুক পৌঁছালো, সেই বন্দুক এলো কোথা থেকে? একটা বড় প্রশ্ন কিন্তু এটা এসেই যায়। বা সরবরাহটা করলো কে? আরে সত্যজিৎ বাবু, গোটা বাংলা আসবো রতনবাবু, আসবো আপনার কাছে, বেশ আপনার কাছে আসবো। একটু রতনবাবু, গৌরাঙ্গবাবুর কাছে উত্তর নেই একটা, যে দুষ্কৃতীদের আছে পুলিশ। আসবো রতনবাবু, আসবো আপনার কাছে, রতনবাবু আসবো, ঠিক আছে আসবো আপনার কাছে। গৌরাঙ্গবাবু বলুন। দেখুন যে গোটা 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 রাজ্য জুড়ে হাজার 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 পরিষেবা প্রদান চলছে সমস্তভাবে, কিন্তু কোনো জায়গায় যদি পুলিশের গাফিলতি থাকে বা কোনো ছিদ্র দিয়ে কোনো কিছু যদি চলে যায় গিয়ে, সেটা যদি তাদের উপরেই প্রত্যাঘাত হিসেবে ফিরে আসে, নিঃসন্দেহে এটা তদন্ত করে এবং খুব তাড়াতাড়ি এটা বিষয় করা উচিত। আমার যেটা মনে হয় যে সত্যি তো অবাক কাণ্ড, কেন অবাক উচিত নয়, এই ধরনের ঘটনাকে বরদাস্ত করা হবে না। গৌরাঙ্গবাবু, কলকাতা পুরসভার কাউন্সিলর সুশান্ত ঘোষ যজ্ঞের ওপর যখন গুলি চালাতে যায় দুষ্কৃতীরা, সে সময় ফিরহাদ হাকিম যে মন্তব্যটা করেছিলেন যে রাজ্যের ইন্টেলিজেন্স ব্যর্থ, এমনকি মালদাতে এই প্রশ্ন কিন্তু উঠে এসেছিল। অনেক ক্ষেত্রে তাই উনি ওনার মতো করে বলেছেন, অনেক ক্ষেত্রে কিন্তু অনেকগুলো আবার তো সাকসেসও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো ব্যর্থতা হলে পারে সেটারও দায়ভার পুলিশকে নিতে লাগবে। এবং স্যার বর্তাবে তো রাজ্য সরকারের উপর, তার বর্তাবে তো আমাদের উপর দায়বদ্ধতা তো রয়েছে। সেক্ষেত্রে এতে কোনো কম্প্রোমাইজ করা হবে না। যদি কোনো এর সাথে কোনো অন্তর্ঘাতের কোনো চিহ্ন থাকে বা কোনো ধরনের বাইরে থেকে লোকের প্রবেশের কোনো বিষয় থাকে সেটাকেও তদন্ত হওয়া দরকার। আজকে যারা সঞ্জিত বাবুদের মতো ব্যক্তিরা বলছেন, আজকে ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে চলছে, মুম্বাইতে সইফ আলী খানের পিঠের পিছন দিক দিয়ে চাকু ঢুকে গেল এবং সেই চাকু আতফালা এতখানি সেটাকে অপারেশন করে বের করতে হলো তার বাড়ি থেকে। এটাও কিন্তু আজকের প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং আতঙ্কবাদীদের বা দুষ্কৃতীদের কোনো জাতপাত কোনো কিছু হয় না, আমাদের মনে রাখতে হবে এটাকে কড়া হাতে দমন করা দরকার এবং এর ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হওয়া উচিত নয় কোনো ক্ষেত্রে। ঠিক। সঞ্জিত বাবু, রাজীব কুমার মন্তব্য করলেন যে ওরা গুলি চালাতে পারলে আমরা 4 গুণ গুলি চালাতে পারবো। কোথাও কি এনকাউন্টারের তত্ত্ব কি তুলে ধরলেন রাজীব কুমার? হ্যাঁ, ওটা তো মানে ওনার বলতে হবে এনকাউন্টার করতে হবে, একটার বদলে 4টে গুলি চালাবো, কিন্তু চালাবেন কোথা থেকে? আপনার হাতে সে ক্ষমতা আছে নাকি? স্বরাষ্ট্র দপ্তর সেই ক্ষমতা দেবে? মাননীয় মুখ্যমন্ত্রী সেই ক্ষমতা দেবে আপনাকে? নাম পদবি দেখবে আগে, তবে তো আপনাকে চালাতে দেবে। আপনি যতই চিৎকার করুন, আপনার জন্য এই মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় বসেছিলেন, যে আন্দোলন করেছেন, সব ঠিক আছে, কিন্তু এখানে আপনার যতই ক্ষমতা থাকুক আপনাকে গুলি চালাতে দেবে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, যে জায়গাটাতে স্বাস্থ্যমন্ত্রীরও তিনি তো স্যালাইন যদি কর্ণাটকে ব্যান্ড হয়, তো মাননীয় মুখ্যমন্ত্রী যখন টেন্ডার হয় তিনি জানেন না? তিনি তো জানবেন যে আমি এই স্যালাইন কেন ব্যবহার করতে দেবো। পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ডাক্তারদেরকে বলছেন তিনি 8 ঘন্টা ডিউটি করার পর তারপর প্রাইভেটে ডিউটি করুন। তো এই যে উপদেশ উনি দিচ্ছেন, আমার বলার উদ্দেশ্য এটাই যে উনি যখন এই কথা বলছেন, সাজেশন দিচ্ছেন, তো নিজে কেন সাজেশন নিচ্ছেন না? নিজে কেন বুঝতে পারছেন না? নিজে কেন নিজের মনকে বোঝাবার চেষ্টা করছেন না? আমি সমস্ত জায়গায় ব্যর্থ, আমার দ্বারা এই প্রশাসনটা চলছে না, শুধু খালি আমি নামে বসে আছি। আমি আপনার সময়
দাদা আমি আপনার সময় কিন্তু একটা কথা বলছি না। আমি গৌরাঙ্গবাবু শুনছি ওনাকে আপনার বলতে দিন, আপনার কাছে আসবো, আবার আসবো আপনার কাছে। গৌরাঙ্গবাবু ভারতবর্ষে ঢুকছে, নরেন্দ্র মোদী ব্যর্থ। নরেন্দ্র মোদী আছেন বলে সারা ভারতবর্ষ সুন্দর সঙ্গে চলছে, এবং সেই জায়গাটাতে বিশ্বের দরবারে আমরা ভারতবর্ষকে কত সুন্দরভাবে নিয়ে গেছি, এটা আপনার গর্বিত হওয়া উচিত, আপনার গর্ববোধ করা উচিত। আর পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, এর জন্য দুঃখ পাওয়া উচিত। আপনিও একজন সাধারণ মানুষ, সেই জায়গাটাতে ভাববেন। আজকে ভারতবর্ষে যুদ্ধ লাগবে, খুব রেডি থাকুন, কারণ আপনারাই যুদ্ধের উস্কানি দিচ্ছেন পিছন থেকে। আমি বলছি গৌরাঙ্গবাবু, বিষয়টা যদি যুদ্ধ হয় কোনো দেশের সঙ্গে, তাহলে তো আপনি সঞ্জিত বাবু এক সুরেই কথা বলবেন। কি কথা বলছেন আপনি? দেশের সার্বভৌমত্ব নষ্ট হলে সেখানে তো এক সুরেই কথা বলতে হবে। তখন তো আপনি সঞ্জিত বাবুকে বিজেপি বলতে পারবেন না, আপনাকে উনি তৃণমূল বলতে পারবেন না। বেশ বেশ, আসবো রতন বাবু আপনার কাছে আসবো। রতন বাবু, আমি সঞ্জিত বাবুর কাছে উত্তরটা পেলাম না যে রাজীব কুমার যে মন্তব্যটা করলেন এনকাউন্টারের কথা, ওরা 1 গুণ পারলে আমরা 4 গুণ গুলি চালাতে পারবো, আমরা প্রশিক্ষিত। আমাকে একটু শেষ করতে দিন, কানেকশনে কিছু প্রবলেম হচ্ছে বলে আমাকে একটু শেষ করতে দিন। সেটা হচ্ছে যে আসবো সঞ্জিত বাবু, আসবো আপনার কাছে। রতন বাবু বলুন, আসবো আপনার কাছে। ঠিক আছে, একটু বলি। সঞ্জিত বাবু যেটা বলেন, সঞ্জিত বাবু প্রায় বলেন 30% 70% কথা। উনি কখনো লুঙ্গি উনি পরেন কিনা জানি না, আমরা কিন্তু লুঙ্গি সবই পরি। আমরা লুঙ্গি পরবো কেন? উনি পরেন না। যাই হোক, আমি বলি যে উনি 30 আর 70 থেকে বেরোতে পারছেন না। 30 তো ওনার আগে বেরিয়ে গেছে, আর 70 আছে। 70টাকে যদি ঠিক ধরে রাখতে পারেন, তাহলে ওরা স্বপ্ন দেখছেন, দিবা স্বপ্ন দেখছেন। আপনারা তো 70-60 ধরে রেখে আমি একটা উত্তর দিয়ে দিই। সবকিছু কি চলছে কি ভোটের রাজনীতির জন্য কি চলছে? আমার প্রশাসন কি ভোটের রাজনীতির জন্য ব্যবহার হয়? রতনবাবু, আমার রতনবাবুকে সঞ্জিত বাবু আসবো আপনার কাছে। যদি আপনারা এতই যদি হতেন, সঞ্জিত বাবু আপনার কাছে আসবো, আমার রতনবাবুর কাছে উত্তরটা ভোট এবং বিধানসভায় শূন্য কেন, এই প্রশ্নের উত্তর আছে আপনার কাছে? আসবো সঞ্জিত বাবু। রতনবাবু, তাহলে কি সব পুলিশ ব্যবহার কি ভোট ব্যাংকের রাজনীতির জন্যই হয়? না, আমি বলি সঞ্জিত বাবু যেটা বলেছেন যে আমরা বিধানসভায় শূন্য হয়ে যাচ্ছি, এটা অস্বীকার করার জায়গা নেই। ঠিক আছে, আপনারাও এক সময় ছিলেন। যাই হোক, করা থাকে, এটা আমরা এখন শূন্য। হ্যাঁ বলুন। এরকম ধরুন সত্যজিৎ বাবু বললেন যে 4 গুণ গুলি, যে এই যে ঘটনাগুলো পশ্চিমবাংলায় একের পর এক ঘটছে, এতগুলো ঘটনা পর পর ঘটছে, একদম বলুন তো এই ঘটনার দায় কার? ঠিক, সরকার তো এড়িয়ে যেতে পারে না, একদম ঠিক। এই ঘটনাগুলো যে এই দায়টা কে নেবে? এই দায়টা মাননীয় মুখ্যমন্ত্রী সুকৌশলে দুষ্কৃতীদের উপর বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা। দুষ্কৃতী আপনার দলের যে জনপ্রতিনিধি, সে দুষ্কৃতী। যে গুলি করছে আপনার দলের আরেকজন জনপ্রতিনিধি, সেও দুষ্কৃতী। কারণ হচ্ছে ধোলা থেকে বিড়ালটা বেরিয়ে গেছে, উনি আর সেটাকে কন্ট্রোল করতে পারছে না। ঠিক, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে রাজ্যের আর্জিকাল ঘটনার সময়, এই কথাটা এই প্রসঙ্গে বলছি, যেটা আইন শৃঙ্খলার কথা বলছেন আপনি। আজকে আর্জিকাল ঘটনাতে আপনি গোটা বাংলা কিন্তু এই সরকারের বিরুদ্ধে গড়তে উঠেছিল। মাননীয় কিন্তু চাপে পড়ে গেছেন। উনি কিন্তু এর আগে হিংসা পরায়ণতার পরিচয় কিন্তু উনি দিলেন। ঠিক, রতনবাবু বেশ আসবো আপনার কাছে। গৌরবাবু, একটা ছোট করে আপনার কাছে উত্তর নেব। এই যে গত কয়েকদিন যদি দেখি আমরা যে তৃণমূল কংগ্রেসের নেতারাই তো বেশি খুন হচ্ছেন। বিজেপি যেখানে অভিযোগ করে যে তাদের বহু নেতাকর্মী খুন হয়েছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা তো বেশি খুন হয়েছে কয়েকদিনে। কি বলবেন? আপনার দলেই তো বেশি আক্রান্ত হচ্ছেন। পুলিশ কি ব্যর্থ কোথাও? এটা 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 বিভিন্ন কারণ হতে পারে। আমি এখনই সবকটা তদন্তের বিষয় যেহেতু সেই বিষয়ে মন্তব্য না করাই উচিত। তবে আমার মনে হয় যে
যে বিভিন্নভাবে এটা 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 ভোটের সময় রাজনীতি করবার জন্য, একটা বাংলায় অশান্তির পরিবেশ তৈরি করে দেখানোর জন্য। কারণ অন্যান্যদের কাছে, বিরোধীদের কাছে তো সেরকম কোনো ইস্যু যে 2026-এর ইলেকশনে লড়বে। বাংলাদেশ ইস্যুকে জীবিত রাখা, এবং বাংলাদেশ ইস্যু যত জীবিত থাকবে তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখানো যাবে হিন্দু মুসলিমের বিভেদ, দুষ্কৃতীদের বিভেদ, গন্ডগোলের রাজনীতি, এগুলাও হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে, যদিও তদন্ত সভা, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আক্রান্ত কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস। এমন একটা দল দেখাতে পারবেন না, একটা রাজ্য দেখাতে পারবেন না যে শাসক দল আক্রান্ত হয়। সব জায়গাতে দেখতে পাচ্ছি ডবল ইঞ্জিনের সময় শাসক দলের নেতারা পিছে দিয়ে চলে যাচ্ছে, সে আবার সংসদে বা বিধায়কের টিকিট পেয়ে যাচ্ছে। খুন করে দিয়ে ক্রিমিনালরা সব থেকে বেশি, যে দলের সাংসদ বা বিধায়করা রয়েছে তারা বিভিন্ন জায়গায় আবার ছাড়া পেয়ে যাচ্ছে, এবং তাদের কোনো বিচার হচ্ছে না, দিনের পর দিন বিচার হচ্ছে না। এগুলো দেখা যায়। কিন্তু আজকে সব থেকে বেশি আজকে তৃণমূল কংগ্রেসকে ভোটের সময় বা বিভিন্ন সময় মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ, গৌরাঙ্গবাবু গৌরাঙ্গবাবু আপনার কাছে আসবো আরেকবার। একটা কথা বলে রাখি যে আজকে 2013-তে আপনার দল ক্ষমতায় এসছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী আমরা জানি, কিন্তু তিনি ক্ষমতায় আসার পর 2011-তে ক্ষমতায়, 2013-তেই কিন্তু কলকাতা পুলিশের আইসি তাপস চৌধুরী, তাই কিন্তু বিশেষ করে ছাত্র পরিষদ এবং টিএমসিপি ছাত্র পরিষদের মধ্যে যে লড়াই, কলেজের নির্বাচন নিয়ে গুলি করে হত্যা করে। দেখুন সেই ভিডিওটা, দেখুন সেই সব শুরুটা কিন্তু 2013-তে, আজকে নয় যে পুলিশ আক্রান্ত বা রাজ্যের শাসক দল বিরোধী আক্রান্ত নতুন নয়। 2013-তেই 12ই ফেব্রুয়ারি এক কলকাতা পুলিশের এসআই কিন্তু গুলিতে নিহত হন, এবং অভিযোগ কিন্তু সেই আপনার দলের বিরুদ্ধে। প্রশ্ন কিন্তু থেকেই যায় পুলিশের ভূমিকা নিয়ে বারবার করে। শুরুটা কিন্তু 2013-তে। বেশ, এই সব কিছু নিয়ে আলোচনা করব। সুশান্তবাবু, সঞ্জিত বাবুর কাছে আসবো। স্ট্যান্ড পয়েন্ট, আপনার কাছে 1 মিনিট সময় থাকবে। যে রাজ্যের এই যে পরিস্থিতি, বিশেষ করে আপনার দলও আক্রান্ত, সেটা বারবার বলেন, আজকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা আক্রান্ত হচ্ছেন, আক্রান্ত পুলিশ, কেন এগুলো বারবার হচ্ছে? এর কি কোনো সমাধান নেই? আপনার কাছে সময় 1 মিনিট, বলুন। সঞ্জিত বাবু, সঞ্জিত বাবু, আচ্ছা ঠিক আছে। গৌরাঙ্গবাবু, আপনার কাছে আসি। বিষয়টা হচ্ছে 2013 আপনার দল ক্ষমতা এসেছে 2011-তে, 13-তেই তাপস চৌধুরী খুন হন দুষ্কৃতীর গুলিতে, অভিযোগের তীর আপনাদের বাড়িতে, এবং তারপর থেকেই কিন্তু এইরকম চলে আসছে। একদিকে যেমন বিরোধীরা অভিযোগ করেন পুলিশের বিরুদ্ধে, আপনার দলের নেতারাও আক্রান্ত হচ্ছেন, এবারে পুলিশও আক্রান্ত, সেই শুরু। কি বলবেন, সরকার কি কোথাও কি দায় দায়িত্ব বলে কিছু নেই? কি বলবেন এই বিষয়ে? দায় দায়িত্ব কর্তব্যহীনতায় ভুগেছে, তো এর তো হবেই, এ তো চলছে। এর দায় দায়িত্ব কর্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। তিনি যদি না নেন তাহলে সমাজ যাবে কোথায়? নেটওয়ার্ক। হ্যাঁ সতীশ বাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। গৌরাঙ্গবাবু, হ্যাঁ বলুন। হ্যাঁ গৌরাঙ্গবাবু বলুন। গৌরাঙ্গবাবু বলুন। আমি বলছি যে দেখুন, আসবো রতনবাবু, আসবো। গৌরাঙ্গবাবু, একটা কথা বলেছি রে রতনবাবু, আসবো আপনার কাছে আমি। গৌরাঙ্গবাবু, রতনবাবু আপনার উত্তর নেব, আগে গৌরাঙ্গবাবু। প্রতিষ্ঠাতা রতনবাবু একটু থামুন। পশ্চিম বাংলায় বিজেপি পিসিআর কে বলবো, রতনবাবুটা একটু। গৌরাঙ্গবাবু বলুন। যে কোনো ঘটনাই বেদনাদায়ক, যে ঘটনাটা দেখানো হচ্ছে সে বেদনাদায়ক, তার তদন্ত করে নিশ্চয়ই কোনো একটা জায়গায় পৌঁছানো গেছে, হয়তো নিঃসন্দেহে 13 সালের ঘটনা এখনো তো পড়ে নাই,
এবং কারা অন্তর্দ্বন্দ্ব করেছিল এবং সেই ভিড়ের মধ্যে বা সেই মিছিলের মধ্যে সিপিএম বা বিজেপির লোক ঢুকেছিল কিনা, বাংলার পরিস্থিতি দুর্বল করে দেখানোর জন্য, বাংলায় আইন শাসন দুর্বল করে দেখানোর জন্য। এটা তো মৃত্যু নিয়ে রাজনীতি সবসময় সিপিএম করে এসেছে বা বিজেপি করে এসেছে, সেটাও হতে পারে। আরে বিভিন্ন কিছু এটা তদন্তের বিষয়, এই বিষয়ে আমি বলবো না। কিন্তু যখনই সাধারণ মানুষের উপরে আক্রমণ হবে বা পুলিশ, অবশ্যই পুলিশ প্রশাসনকে আরো সক্রিয় হওয়া দরকার, কড়া হওয়া দরকার, সংবেদনশীল এবং দায়িত্বের সাথে কাজ করা উচিত। পুলিশের সংখ্যা তো অনেক বেড়েছে, থানার সংখ্যা অনেক বেড়েছে, মানুষ শান্তিতে রয়েছে, দুষ্কৃতি কমেছে, কিন্তু তার পাশাপাশি আরো আমাদেরকে দায়িত্ববান হতে হবে, যেহেতু কোনো মানুষেরই যেন কোনো বিপদ না হয়, সে সরকারি কর্মচারী হোক বা তার দপ্তর হোক বা কোনো নেতাই হোক বা মন্ত্রী হোক, কোনো ব্যক্তি হোক, কাউকেই যেন অসুবিধা না পড়ে, সেটা আমাদের দেখার দায়িত্ব এবং কর্তব্য। এর কি কোনো সমাধান নেই? যে আমরা ঘটনাগুলো দেখছি পরপর, সরকারের কি কোনো দায় দায়িত্ব বলে কিছু নেই, বা এর কি কোনো সমাধান নেই? কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলায় যে ডাক্তাররা যে আন্দোলন করেছে, আমরা জাতীয় কংগ্রেস ডাক্তারদের পাশে আন্দোলনে আগ্রহী, এখনো আছি, ভবিষ্যতে থাকবে। কারণ এই ডাক্তাররা স্থান থাকে, তো আমরা ডাক্তারদেরকে সেই স্থান, সেই মর্যাদা, সেই সম্মান দিয়ে থাকি। হ্যাঁ, যে ঘটনার পরিপ্রেক্ষিতে করা হয়েছে, এই ঘটনার তদন্তের মতো চলবে, কিন্তু আমরা এখান থেকে একটা পরিষ্কার বার্তা দিতে চাই। 2013 সালে যে তাপস চৌধুরী খুন হয়েছেন, এক পুলিশকর্মী খুন হয়েছিলেন, তারপর 2025-এ এসে ইসলামপুরে আবার গুলিবিদ্ধ পুলিশ, সেই দুষ্কৃতীরা গুলিবিদ্ধ হলেন। প্রশ্ন হচ্ছে, এর আগেও আমরা বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গ বললেন যে পুলিশ টেবিলের তলায় লুকায়, ফলে প্রশ্ন কিন্তু এসেই যায়, পুলিশের অস্তিত্ব কি সংকটে? এই প্রশ্ন কিন্তু আমাদের থাকলো। এই সব কিছু নিয়ে যদি কোনো আপডেট হয় আপনাদের কাছে দেবো, সব বারবার তুলে দেবো। আজ পর্যন্ত এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।